রাজধানীর কাকরাইলে গণ অধিকার পরিষদের সাথে জাতীয় পার্টির সংঘর্ষ, আইনশৃঙ্খলা বাহিনীর বেধড়ক মারধরে নূর সহ কয়েকজন আহত। নির্বাচনী কর্মকর্তাদের পেশাদারিত্বে গুরুত্ব সিইসির, আগামী নির্বাচন হবে চ্যালেঞ্জিং মন্তব্য কমিশনার আনোয়ারুলের। নির্বাচনের রোডম্যাপ নিয়ে সন্দেহ প্রকাশ না করতে সালাউদ্দিনের আহ্বান, রোডম্যাপে নির্বাচন ভণ্ডুলের নীল নকশা, বলেছেন ডাক্তার তাহের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর আহত হয়েছেন। রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষকালে আহত হন নূর সহ দলটির বেশ কয়েকজন নেতাকর্মী। রক্তাক্ত অবস্থায় নূরকে হাসপাতালে নেওয়া হয়েছে। রাত 8:15টার দিকে দ্বিতীয় দফায় গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা জাপা কার্যালয়ের সামনে জড়ো হলে এই ঘটনা ঘটে। এর আগে সন্ধ্যায় জাপা কার্যালয়ের সামনে এক দফা সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ভিপি নূরের কর্মীদের সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা জাতীয় পার্টির অফিসের সামনে থেকে ধাওয়া দিয়ে পল্টনের দিকে নিয়ে যাচ্ছিল। এ সময় জাতীয় পার্টির কার্যালয়ের সামনে অবস্থান করছিলেন নূর। এ সময় গণ অধিকার পরিষদের কর্মীদের ধাওয়া দিলে তারা জাতীয় পার্টির অফিসের দিকে ছুটে যান। ধাওয়া খেয়ে কর্মীরা কার্যালয়ে ঢুকে পড়ার চেষ্টা করেন। তখনই পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা মিলে তাদের বেধড়ক লাঠিচার্জ করেন। এ সময় আহত হন নূর। গণঅভ্যুত্থানের অস্তিত্ব রক্ষায় আপোষহীনভাবে ঐক্যবদ্ধ হতে ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তার দাবি, গণঅভ্যুত্থানের শক্তিসমূহের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে বিভাজন তৈরি করা হচ্ছে, আর এতে ফ্যাসিবাদীরা পেছন থেকে অট্টহাসি দিচ্ছে। শুক্রবার রাজধানীর বিজয়নগরে দলটির অফিসের সামনে বিক্ষোভ মিছিল পূর্ব এক সমাবেশে একথা বলেন নুরুল হক নূর। জাতীয় পার্টি সহ আওয়ামী লীগের দোসরদের রাজনীতি নিষিদ্ধ, নিবন্ধন বাতিল ও ফ্যাসিবাদের সাথে জড়িতদের গ্রেফতারের দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয়। নুরুল হক নূর বলেন, প্রকৃতপক্ষে গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করা হলে আগামী নির্বাচনের আগেই জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে আওয়ামী লীগ ও এর দোসরদের রাজনীতি নিষিদ্ধের দাবিতে সবাইকে একত্রিত হতে হবে। দ্রুত জাতীয় পার্টির নিবন্ধন বাতিল ও তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবি জানান নূর। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। জাতীয় ঐক্যমত্য কমিশনকে অনুরোধ করব, ওই জুলাই সনদেই আপনারা অন্তর্ভুক্ত করুন, গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে গণহত্যাকারী রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং তার দোসররা রাজনীতি করতে পারবে না। আওয়ামী লীগ যদি কোনোভাবে কামব্যাক করতে পারে, যারা প্রোফাইল লাল করেছিলেন 20 বছর পরে হলেও জীবন লাল করে দিবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ, বলেছেন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। আর নির্বাচনের যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকতে নির্বাচনী কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। নির্বাচনের ক্ষেত্রে নয়া দৃষ্টান্ত তৈরির তাগিদ অন্য কমিশনারদের। ওবায়দুল্লাহ মামুনের প্রতিবেদন। বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পর নির্বাচনে চ্যালেঞ্জ কি, গণমাধ্যমের এমন প্রশ্ন উড়িয়ে দেন ইসি সচিব আক্তার আহমেদ। এর পরদিনই সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার নির্বাচন প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে সামনের নির্বাচনকে দেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ নির্বাচন বলে দাবি নাসির উদ্দিন কমিশনের। নিত্য নতুন চ্যালেঞ্জ আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে এখন, যে চ্যালেঞ্জগুলো আগে ছিল না। এই ইলেকশন করতে গিয়ে আমাদের দেশের তো নানাবিধ চ্যালেঞ্জেস তো ফিল্ডে আছে, সেটা রাজনীতি সংক্রান্ত বা অন্যান্য সংক্রান্ত, ল অ্যান্ড অর্ডার সংক্রান্ত, সেটা তো আছে। আরও এমন চ্যালেঞ্জ আমাদেরকে মোকাবেলা করতে হবে যেটা এখনো আমরা জানি না। আইএফইএস এর সহযোগিতায় নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে সকালে দুদিনের এ প্রশিক্ষণ প্রদান করা হবে। এতে ত্রয়োদশ সংসদ নির্বাচন যেন দৃষ্টান্ত হয়ে থাকে, সেভাবে ইসি কর্মকর্তাদের কাজ করার আহ্বান জানান কমিশনাররা। ভেরি রাইটলি সো। যখন আমরা বিতর্কিত নির্বাচন নিয়ে কথা বলি, তখন স্বভাবতই প্রশ্ন ওঠে, হু ওয়াজ ইন দ্য লিডারশিপ রোল অফ দোজ ইলেকশনস? কারা ছিল? কেউ দায়িত্ব নিতে চায় না। কমিশনের অফিসাররা বলে, স্যার আমরা তো কোনো ভূমিকা পালন করি নাই, এটা ছিল প্রশাসনের হাতে। প্রশাসন বলে এটা করেছে পুলিশ। নো, ইট ইজ দ্য ইলেকশন কমিশন হু ইজ ইন দ্য লিডারশিপ রোল অফ দ্য থিং। যে আমরা সারা জীবন চ্যালেঞ্জ ফেস করেছি, চ্যালেঞ্জের মধ্যে আমাদের সারা জীবন কাটিয়েছি, কিন্তু ত্রয়োদশ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে যতগুলো নির্বাচন হয়েছে
সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হবে, এতে কোনো সন্দেহ নেই। প্রশিক্ষণটিতে অংশ নিয়েছেন 40 জন। সামনের 2 ধাপে প্রশিক্ষণ নেবেন আরও 80 জন। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। দেশে উদারপন্থী রাজনীতিকে সরিয়ে উগ্রপন্থী রাজনীতি প্রতিষ্ঠার ষড়যন্ত্র হচ্ছে বলে শঙ্কা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। তিনি জানান, বিএনপি বাংলাদেশকে সফল রাষ্ট্র হিসেবেই দেখতে চায়। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান নিয়ে সৈয়দা ফাতেমা সালামের বই রক্তাক্ত জুলাই গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠান হয় জাতীয় প্রেস ক্লাবে। এতে বিএনপি ক্ষমতায় এসে গেছে কারো কারো এমন ভাবনা নিয়ে মির্জা ফখরুল বলেন, সেজন্য বিভিন্ন জায়গায় দুর্বৃত্তায়ন মাথাচাড়া দিয়ে উঠছে, কিন্তু তারা জানে না আসলে ক্ষমতার কাছেও আসেনি। বিএনপি মহাসচিব বলেন, রাজনৈতিক দলগুলো মিলেমিশে ইসির দেয়া রোডম্যাপকে এগিয়ে নিলে দেশের জন্য ভালো হবে। তিনি আরও বলেন, যদিও অনেকেই জানতে চায় নির্বাচন হবে তো, তিনি বলেন নির্বাচন হতেই হবে এবং ঘোষিত সময়ে হবে, না হলে ফ্যাসিবাদ ফিরে আসার সম্ভাবনা থেকেই যাবে। বিএনপি মহাসচিব বলেন, কিছু রাজনৈতিক দল মিথ্যা প্রচারণা চালিয়ে বিএনপিকে হেয় করতে চায়। তিনি বলেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্রে ফিরে যেতে চায় দেশের জনগণ। মানুষের পরিবর্তনের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জনগণকে সাথে নিয়ে বিএনপিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। নির্বাচনের রোডম্যাপ নিয়ে সন্দেহ প্রকাশ না করে প্রয়োজনে আলোচনার মাধ্যমে সমঝোতা ও সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বাংলা একাডেমিতে মায়ের ডাক আয়োজিত আলোচনা সভায় তিনি আহ্বান জানান। সালাউদ্দিন আহমেদ বলেন, ঐক্যে ফাটল ধরাতে কোনো কোনো পক্ষ চেষ্টা করছে। দীর্ঘদিন ধরে মানুষ গণতন্ত্রের জন্য আন্দোলন সংগ্রাম করেছে, সেই যাত্রা বাধাগ্রস্ত না করতে আহ্বান জানান তিনি। নির্বাচনের রোডম্যাপকে স্বাগত না জানিয়ে কোনো কোনো দল সঠিক কাজ করছে না বলেও মনে করেন সালাউদ্দিন আহমেদ। আর কেউ যেন গুমের শিকার না হয়, ভবিষ্যতে সরকার পরিচালনার দায়িত্ব পেলে প্রয়োজনীয় আইন সংশোধন করা সহ যাবতীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। কেউ কেউ আজকে কোথাও কোথাও কথা বলতে শুনলাম কোন কোন রাজনৈতিক দল যে নির্বাচন কমিশন যে রোডম্যাপ ঘোষণা করেছে তার মধ্য দিয়ে নাকি একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের পথে বাধা সৃষ্টি হবে, অথবা নির্বাচন ভণ্ডুল করার নাকি একটা পায়তারা হবে। আমরা সেভাবে কেন দেখব? এই নির্বাচনের রোডম্যাপ ঘোষণার জন্যই তো আমরা বিগত 1 বছর অনেকটা আলাপ আলোচনা এবং সরকারের সাথে দর কষাকষি করে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই জায়গায় আসতে পেরেছি। আজকে যখন নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হয়ে গেল, সেটা জাতির প্রত্যাশা পূরণ হয়েছে বলে আমরা আমাদের প্রতিক্রিয়া জানিয়েছি। সেই জায়গায় এটাকে আমরা স্বাগত না জানিয়ে এর মধ্যে কোনো সন্দেহ দুর্লভমানতা দেখানো ঠিক হবে না। আসুন, যদি কোনো রকমের কোনো বিষয়ে কোনো সংশয় থাকে আমরা আলাপ আলোচনা করি। প্রধান উপদেষ্টা প্রতিশ্রুতি ভঙ্গ করে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেছেন। এই রোডম্যাপ একটি সুষ্ঠু নির্বাচনকে ভণ্ডুল করার জন্য নীল নকশা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাতে ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। শুক্রবার সকালে চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে তিনি এসব কথা বলেন। আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, চূড়ান্ত সংস্কারের সিদ্ধান্তে পৌঁছানোর আগে ওয়াদা ভঙ্গ করে প্রধান উপদেষ্টা নির্বাচনের কথা ঘোষণা করেছেন। তাছাড়া বিচার এখনও দৃশ্যমান হয়নি। এর মাঝে বোধহয় তিনি কোনো শক্তির কাছে মাথা নত করে পরিকল্পিত নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছেন বলে অনেকের শঙ্কা। এছাড়া আগের ট্র্যাডিশনাল পদ্ধতি ও নতুন প্রস্তাবিত পিআর দুটার মধ্যে একটি নির্ধারণ না করেই রোডম্যাপ ঘোষণা করায় নির্বাচন কমিশনকে দেশবাসীর কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান ডাক্তার সৈয়দ মোহাম্মদ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আমরা 15 ফেব্রুয়ারি নির্বাচন করার জন্য সারা দেশে প্রস্তুতি নিচ্ছি, কিন্তু একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য কতিপয় বিষয়ের শুরু হওয়া অত্যন্ত জরুরি। কিন্তু সেগুলো না করেই এই নির্বাচনের পথ নকশা একটি সুষ্ঠু নির্বাচন ভণ্ডুল করার জন্য একটি নীল নকশা, এটা আমরা হতে দেব না। আমরা এই নির্বাচন কমিশন সরকারকে বাধ্য করব যে চার্টার রিফর্ম চার্টারের মাধ্যমে, পিআরের মাধ্যমে আগামী নির্বাচন হতে হবে এবং সেটা বাধ্য করা হবে। রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী সহ 16 জনকে কারাগারে পাঠিয়েছে আদালত।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হকের আদালত এই আদেশ দেন। এই মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন, আব্দুল্লাহ আল আমিন, মঞ্জুরুল আলম সহ 16 জনকে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার সকালে তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। আবেদনে বলা হয়, আব্দুল লতিফ সিদ্দিকী মঞ্চ 71-এর ব্যানারকে পুঁজি করে প্রকৃতপক্ষে দেশকে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে অস্থিতিশীল করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাতে ষড়যন্ত্র করছে। মামলাটি সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের জেলে আটক রাখা একান্ত প্রয়োজন। এছাড়া মামলার তদন্তের স্বার্থে পরবর্তী সময় ব্যাপক ও নিবিড় জিজ্ঞাসাবাদের জন্য আসামিদের পুলিশ রিমান্ডে পাওয়ার আবেদন করবে পুলিশ। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণরা বাংলাদেশের রাজনীতি ও প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠন করবে। বেঙ্গল ডেল্টা কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। বলেন, অতীতের বিভাজন অতিক্রম করে তারা গঠনমূলক ও জ্ঞানভিত্তিক ভবিষ্যতের দিকে দেশকে নিয়ে যাবে। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তরুণরা ভুল করতে পারে, তবে সময় ও অভিজ্ঞতার সাথে সাথে তারা একটি শক্তিশালী ন্যায্য রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলবে। জুলাই অভ্যুত্থানে তরুণদের দৃঢ় সংকল্প এবং সাহস ছাড়া দেশের বর্তমান রূপান্তর সম্ভব হতো না। রোহিঙ্গা সংকট জাতীয় থেকে আঞ্চলিক হুমকিতে পরিণত হচ্ছে বলে মন্তব্য করেন তৌহিদ হোসেন। তিনি বলেন, রোহিঙ্গা তরুণ তরুণীরা আজীবনের জন্য আশাহীন জীবন বেছে নেবে, চিন্তা করলে ভুল হবে। ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন আশা প্রকাশ করে বলেছেন, আগামী নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় আসবে বিএনপি। মাগুরার শালিখা উপজেলার সীমাখালী হাই স্কুল মাঠে বিএনপির কর্মী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। রবিউল ইসলাম নয়ন বলেন, নির্বাচনকে সামনে রেখে বিএনপি ইতিমধ্যেই পাড়া, মহল্লা, ইউনিয়ন, থানা সহ তৃণমূল পর্যায়ে কমিটি গঠনের কাজ শুরু করেছে। তিনি বলেন, বিএনপি নির্বাচন সহ কমিটি সব ক্ষেত্রেই দলের ত্যাগী নেতাদের মূল্যায়ন করবে। যারা দুঃসময়ে দলের পাশে ছিলেন তাদের নিয়ে এগিয়ে যাবে বিএনপি। শতখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট এখলাসুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শালিখা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মুজাফর হোসেন টুকু ও আনিসুর রহমান মিল্টন। গেল মাসে বৃষ্টির অজুহাতে বেড়েছিল সবজির দাম, কিন্তু এক মাসের বেশি সময় পার হলেও এখনও স্বস্তি মিলছে না দামে। দু একটি বাদে বেশিরভাগ সবজির দাম 80 থেকে 100 টাকার উপরে। লাগামের মধ্যে না থাকায় সবজির বাজারে এসে ক্ষুব্ধ ও হতাশ ক্রেতারা। সব ধরনের মাছের পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম চড়া। নিম্ন ও মধ্যবিত্তদের নাগালের ধারে পাশেও নেই ইলিশ। 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2200 টাকা। 10 টাকা কমে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে 130 টাকা। তবে সপ্তাহের ব্যবধানে বেড়েছে মুরগির দাম। কেজিতে 20 টাকা বেড়ে ব্রয়লার 170 টাকা, সোনালী 320 আর দেশি মুরগি বিক্রি হচ্ছে 570 টাকায়। এদিকে হঠাৎ করে কেজিতে 20 টাকা পর্যন্ত বেড়েছে মসুর ডালের দাম। দাম বাড়ার নির্দিষ্ট কারণ জানে না খুচরা ব্যবসায়ীরা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। রাজধানী কাকরাইলে গণ অধিকার পরিষদের সাথে জাতীয় পার্টির সংঘর্ষ, আইন শৃঙ্খলা বাহিনীর বেধড়ক মারধরে নূর সহ কয়েকজন আহত। নির্বাচনী কর্মকর্তাদের পেশাদারিত্বে গুরুত্ব, সিইসির আগামী নির্বাচন হবে চ্যালেঞ্জিং, মন্তব্য কমিশনার আনোয়ারুলের। নির্বাচনের রোডম্যাপ নিয়ে সন্দেহ প্রকাশ না করতে সালাউদ্দিনের আহ্বান, রোডম্যাপে নির্বাচন ভণ্ডুলের নীল নকশা, বলেছেন ডাক্তার তাহের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 4:30টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।